আজকে আপনারা শুনবেন ভূতের বাড়ির সত্য একটি ঘটনা। তো চলুন শুরু করা যাক। সাফিনা তার দুই সন্তানকে নিয়ে তাদের নতুন বাড়িতে উঠল। সাফিনার এক মেয়ে এক ছেলে। মেয়ের নাম ঈশা, ক্লাস 7-এ পড়ে, আর ছেলে সাদ ক্লাস 2-তে পড়ে। দুইজনকেই ভালো একটি স্কুলে ভর্তি করিয়েছে। 1 মাস বেশ ভালোই কাটলো তাদের। একদিন রাত 11টা বাজে। সাফিনা, অনেক হয়েছে পড়াশোনা, এবার ঘুমাতে যাও। সাদ, আপু কি খাও? ঈশা, বিস্কুট, এই নে তুইও খা। সাফিনা, বেশি বিস্কুট খেও না, রাতে পানি পিপাসা পাবে। এবার লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়। সাফিনা তার নিজের ঘরে চলে গেল, কিন্তু সাদ মায়ের কথা শুনল না, মন মতো বিস্কুট খেল। রাত 1টা বাজে। সে তার খাটের নিচে তাকালো। সাদের পানি পিপাসা পেল। সে তার বোনকে ডাকলো, আপু আপু পানি খাবো আপু। কিন্তু ঈশার কোনো সাড়া না পেয়ে সাদ একা একাই রান্নাঘরে পানি খেতে গেল। পানি খেয়ে ঘরে আসলো। তার চোখ গেল মেঝেতে পড়ে থাকা তার খেলনা গাড়িটির ওপর। গাড়িটাকে লাথি মেরে খাটের নিচে দিল। বিছানায় উঠে বসতে না বসতে দেখতে পেল গাড়িটা যে জায়গায় ছিল ওই জায়গায় রয়েছে। অবাক হয়ে তাকালো, এটা কিভাবে সম্ভব? এইমাত্রই তো গাড়িটাকে লাথি দিয়ে খাটের নিচে পাঠালাম, আবার এখানে এলো কিভাবে? সাদ আস্তে আস্তে খাটের নিচে তাকালো। অন্ধকারে একটা ভয়ঙ্কর মুখ দেখতে পেল। সাথে সাথে চিৎকার করে উঠল, আম্মু আম্মু! পাশের ঘর থেকে সাফিনা দৌড়ে গিয়ে সাদকে জড়িয়ে ধরল। সাফিনা, কি হয়েছে? সাদ, আম্মু খাটের নিচে কেউ আছে। সাফিনা, আচ্ছা দেখছি। কোথায়? কেউ তো নেই, নিশ্চয়ই স্বপ্ন দেখেছ। সাদ, না আম্মু, কেউ একটা ছিল। সাফিনা, 1 মিনিট, ঈশা কোথায়? ঈশা ঈশা। সাদ, আম্মু আপু এখানে। ঘুরে দেখে ঈশা বারান্দায় সোফার ওপর বসে বসে ঘুমাচ্ছে। সাফিনা, ঈশা ওঠো, এখানে কি করছো? ঈশা, হয়তো ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। সাফিনা, মিথ্যা কথা বলবা না, নিশ্চয়ই আইসক্রিম খেতে উঠছিলে, আর খেতে খেতে এখানেই ঘুমিয়ে পড়ছো। সাফিনা ঈশাকে বিছানায় শুইয়ে রেখে দরজা বন্ধ করে দিল। সাফিনার সব কিছু বুঝতে পারল। ভোর হতে না হতে সে পাশের বাড়ি সাহায্যের জন্য গেল। তাদের সব কিছু বলল, আর বলল, আমি এখানে নতুন, আপনাদের জানা কোনো হুজুর থাকলে আমাকে বলুন, অবশ্যই সহায়তা করব। আমি এখনই হুজুরকে ফোন করছি, তিনি নিশ্চয়ই আপনাদের সাহায্য করবে। 1 ঘন্টার মধ্যে হুজুর সাফিনাদের বাড়িতে আসলো। সাফিনা, আসসালামু আলাইকুম। হুজুর, ওয়ালাইকুম আসসালাম। এই বাড়িতে কে কে থাকে? সাফিনা, আমি আর আমার মেয়ে ঈশা আর ছেলে সাদ। হুজুর, আর এদের বাবা? কতদিন আছেন এই বাড়িতে? সাফিনা, ঈশার আব্বু প্রায় 2 বছর আগে মারা গেছে, তিনি এই বাড়িটি কিনেছিল। আজ প্রায় 1 মাসের বেশি এই বাড়িতে আসছি। হুজুর, ঈশা কোথায়? ঈশা বারান্দায় সেই সোফায় বসে আছে। হুজুর, ঈশা ঈশা। ঈশা, আমি ঈশা না, আমাকে ঈশা বলে ডাকবি না। হুজুর, তাহলে কি বলে ডাকবো? ঈশা, আমার নাম জাফর। হুজুর, তা তোমার বাড়ি কোথায়? আর এই ছোট মেয়েকে কেন কষ্ট দিচ্ছ? ঈশা, এটা আমার বাড়ি, আমার বাড়ি আমি থাকবো, সবাই চলে যা, না হলে সবাইকে শেষ করে দেব। হুজুর, এটা এখন আর তোমার বাড়ি নেই, তুমি আর এই দুনিয়ায় মানুষ না, তো এখান থেকে চলে যাও। আর যদি না যাও? ঈশা, না গেলে কি? হুজুর এবার ঈশার মাথার উপর হাত রেখে জোরে জোরে দোয়া কালাম পড়তে লাগলো আর ফুঁ দিতে লাগলো। এদিকে ঈশা জোরে জোরে চিৎকার করছে। ঈশা এবার অজ্ঞান হয়ে গেল। চিন্তা করবেন না, ঈশা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমার একটু কাজ আছে, এখন আসছি। কিছুক্ষণ পর ঈশার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সাথে সাথে সাফিনা তাকে জড়িয়ে ধরল, আমার ঈশা। বিকালে হুজুর আবার আসলেন। সাফিনা, আসসালামু আলাইকুম। হুজুর, ঈশা এখন কেমন আছে? জাফর বলছিল যে এটা তার বাড়ি। আমি আসে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি জাফর নামের এই ব্যক্তি প্রায় 4 বছর আগে মারা গেছে। তারপর তার ছেলে এই বাড়ি আপনার স্বামীর কাছে বিক্রি করে। আর জাফর একজন বাজে লোক ছিল, তিনি এক সোফায় বসে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সাফিনা, 1 মিনিট, কিছুদিন ঈশা সকালে ঘুম থেকে উঠে দেখত ও সোফায় বসে আছে, কিন্তু ও বলতো ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে হয়তো এখানে এসে বসে থাকে। হুজুর, সেই সোফাটি কোথায়? সাফিনা, ওই যে বারান্দায়। হুজুর, এই সোফা কি এখানেই ছিল? সাফিনা, হ্যাঁ, এই সোফা এখানেই ছিল। হুজুর, তাহলে এই সেই সোফা
যে সোফায় বসে জাফর মারা গেছিল। জিহাদ, এদিকে আয় তো। জি হুজুর। আরেকজনকে ডেকে এই সোফাটি বাইরে নিয়ে চল। সাফিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আজ আমার মেয়ের যে কি হতো। হুজুর, ধন্যবাদ বলবেন না, এটাই আমার কাজ। এবার আমি আসি, আল্লাহ হাফিজ। ঘটনাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আজকের এই ঘটনাটি একটি তান্ত্রিককে নিয়ে, নিশিকন্যা। এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব। আপনারা সম্পূর্ণ শুনেন, ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। জুলাইয়ের শেষে হঠাৎ করে আমরা বুঝতে পারলাম পরীক্ষা এসে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রীর ছেলে আমাদের ব্যাচে পড়ে। জুলাই মাসে একটা রাষ্ট্রীয় সফরে তার বাবার সাথে চীন যাবার কথা আছে বলে শুনেছিলাম। সে যদি চীন যায়, ফিরে এসে পরীক্ষা দেবে কেমন করে? কাজেই ধরেই নিয়েছিলাম পরীক্ষাটা পিছাবে। কিন্তু শেষ মুহূর্তে কে জানি এসে খবর দিল যে কূটনৈতিক পর্যায়ে একটা সমস্যা হয়েছে, চীনের রাষ্ট্রীয় সফর বাতিল। বাণিজ্য মন্ত্রীর ছেলে চীন যাচ্ছে না, যার অর্থ আমাদের আগস্ট মাসেই পরীক্ষা দিতে হবে। আমাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। এরকম একটা ব্যাপার তো আর এমনি এমনি মেনে নেওয়া যায় না। কাজেই পরীক্ষা পেছানোর আন্দোলনের জন্য একটা কমিটি করা হলো এবং রাত 10টার সময় সেই কমিটির পক্ষ থেকে মিছিল বের করা হলো। মিছিলে কেমন মানুষ হয় সেটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল, কিন্তু দেখা গেল আমাদের ব্যাচের সব ছেলেই বের হয়ে এসেছে। প্রথম মিছিলটা ইচ্ছে করে রাত্রিবেলা করা হয়েছে, ভালো ছাত্রগুলো তাহলে যোগ দিতে পারবে। হলের হাউস টিউটার বা ক্যাম্পাসের স্যারেরা যেন তাদের চিনতে না পারে। মিছিলে দেবার জন্য কিছু গরম স্লোগান তৈরি করা হয়েছে, তবে মূল স্লোগানটা এইরকম: একজন বলবে আগস্ট না সেপ্টেম্বর, অন্যেরা সবাই বলবে সেপ্টেম্বর সেপ্টেম্বর। স্লোগানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পরীক্ষাটি আগস্টে নয়, আমরা চাই 1 মাস পিছিয়ে সেপ্টেম্বরে। মিছিল নিয়ে আমরা যখন ক্যাম্পাস থেকে বের হলাম তখন দুটি ব্যাপার ঘটল। প্রথমটি হচ্ছে স্লোগান নিয়ে। যতবার স্লোগান ধরা হলো আগস্ট না সেপ্টেম্বর, ততবার উত্তর এলো ডিসেম্বর ডিসেম্বর। উদ্যোক্তারা প্রথমে ভাবল ভুল বোঝাবুঝি, কিন্তু কিছুক্ষণই বোঝা গেল মিছিলের অতি উৎসাহী কিছু ছাত্র পরীক্ষাটা সেপ্টেম্বর নয় ডিসেম্বর পর্যন্তই পেছাতে চায়। উদ্যোক্তারা উপায় না দেখে তখন সেভাবেই স্লোগানটা পাল্টে নিল। দ্বিতীয় ব্যাপারটা মিছিলের প্রকৃতি নিয়ে। মিছিলটা ক্যাম্পাস থেকে বের হয়ে রাস্তায় আসা মাত্র মস্তান প্রকৃতির কয়েকজন ঠোঁট উল্টে বলল, এই মিছিল দিয়ে পরীক্ষা পেছাবে, উল্টো পুরো কমিটির নামে প্রক্টোরিয়াল তদন্ত কমিটি হয়ে যাবে, একেবারে 3 বছরের জন্য বহিষ্কার। উদ্যোক্তারা বলল, তাহলে? মোস্তানরা বলল, আমাদের ওপর ছেড়ে দাও। ছেড়ে না দিলেও তারা অবশ্য ব্যাপারটা নিজের হাতে নিয়ে নিত। তারা সেরকম প্ল্যান করেই এসেছে। তারা বড় রাস্তায় সব গাড়ি আটকে ফেলল। গুনে গুনে 1 ডজন গাড়ি কাঁচ গুঁড়ো করে দিয়ে একটা বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিল। যখন পুলিশ ফায়ার ব্রিগেড ছোটাছুটি করছে তখন তারা দাঁত বের করে হেসে বলল, এখন দেখি শালার ব্যাটারা পরীক্ষা না পিছিয়ে কোথায় যায়। শালার ব্যাটারা বলতে তারা আমাদের স্যারদের বুঝিয়েছে। পরদিন খবরে কাগজে দেখলাম জরুরি সিন্ডিকেট ডেকে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। সফল একটা আন্দোলন করতে পেরে আমাদের ভারী আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু সবাই টের পেলাম নিজেদের কেমন যেন বেকুব বেকুব মনে হচ্ছে। কেউ অবশ্যই সেটা স্বীকার করলাম না। খুব একটা বিজয় হয়েছে সেরকম ভান করে ঘোরাঘুরি করতে লাগলাম। পরীক্ষার পড়াশোনার ভয়ঙ্কর চাপ থেকে হঠাৎ করে এমন একটা অবস্থায় চলে এসেছি যে পরীক্ষার তারিখ পর্যন্ত নেই। আমরা ঠিক কি করব বুঝতে পারছিলাম না। তখন আমাদের ভেতর থেকে সুমন বলল, চল কোনো জায়গায় বেরিয়ে আসি। জয়ন্ত বলল, কোথায় যাবি? সুমন বলল, কক্সবাজার, কুয়াকাটা, মাধবকুণ্ডু, কত জায়গা আছে বেড়ানোর। খাগড়াছড়ি হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। হিলাল বলল, তাহলে সুন্দরবন দোষ করল কি? পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। সবাই যখন নানা জায়গার বর্ণনা দিতে শুরু করলো, আমি বললাম, জায়গা পরে ঠিক করা যাবে, প্রথমে ঠিক করে নি কোথায় যাব। জয়ন্ত বলল, খাঁটি কথা। সুমন বলল, কোথায় থাকবো, কি খাবো, কত টাকা বাজেট, সেসব ঠিক না করা পর্যন্ত আমি এর সাথে নেই। কাজেই আলোচনা শুরু হয়ে গেল। পরীক্ষা পেছানোর কারণে শেষ পর্যন্ত সত্যি সত্যি আমরা ঘুরতে বের হতে পেরেছিলাম। আমাদের সবচেয়ে উৎসাহী দুজন, সুমন এবং হেলাল, অবশ্যই শেষ মুহূর্তে আমাদের সাথে যেতে পারেনি। সুমনের বাবা অসুস্থ হয়ে পড়লেন, হেলালের জন্ডিস হয়ে গেল। গেলাম আমি আর জয়ন্ত। খুব চমৎকার সময় কেটেছিল। আমাদের এই দেশে যে এত চমকপ্রদ জায়গা আছে আমি জানতাম না। তবে শেষের দিকে আমাদের এমন একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল যে তার কোনো ব্যাখ্যা নেই। অভিজ্ঞতাটা শুধু বিচিত্র নয়, সেটা ছিল ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আমরা ট্রেনে করে আসছি। শ্রীমঙ্গল এসে খবর পেলাম সামনে কিছু মালগাড়ি পড়ে গেছে। ট্রেন আসতে ঘন্টা 3 দেরি হবে।
আগে যখন কোথাও গিয়েছি হঠাৎ করে এরকম কিছু ঘটলে একেবারে অস্থির হয়ে যেতাম। এখন মোটেও অধৈর্য হলাম না, বরং একটু খুশি হয়ে উঠলাম যে এই 3 ঘন্টায় নতুন কিছু করা যাবে। আমি প্ল্যাটফর্মে পা ছড়িয়ে দিয়ে বসলাম। জয়ন্ত খোঁজ নিতে গেল আশেপাশে দেখার কি আছে। কিছুক্ষণের মাঝেই সে খোঁজ নিয়ে এলো, একগাল হেসে বলল, এইখানে অনেক কিছু দেখার আছে। তাই নাকি? হ্যাঁ, কাছাকাছি অনেক চা বাগান, ফ্লোরোফর্ম ট্রি নামে একটা গাছ আছে কয়েক কিলোমিটার দূরে, একটা সুন্দর মন্দির আছে, বিশাল একটা বট গাছ আছে এবং একজন ভণ্ড সাধুও আছে আশেপাশে। ভণ্ড সাধু কেমন করে? সাধু মানেই তো খাঁটি। জয়ন্ত মাথা নেড়ে বলল, এটা ভণ্ড, 100% গ্যারেন্টি। কিভাবে গ্যারেন্টি দিচ্ছিস? সে হচ্ছে পিশাচ সিদ্ধ তান্ত্রিক, টাকা দিলে সে পিশাচের খেলা দেখায়। আমি চোখ কপালে তুলে বললাম, পিশাচের খেলা? হ্যাঁ, মানুষ যেরকম করে বানরের খেলা দেখায় সেরকম? মনে হয় সেরকম, টিকিট করে দেখতে হয়। আমি হাতে কিল দিয়ে বললাম, তাহলে তো দেখতে যেতেই হয়। জয়ন্ত বলল, জায়গাটা কিন্তু দূর আছে এখান থেকে, মনে হয় ট্রেন মিস করব। করব, পিশাচের নাচ না দেখে আমি যাচ্ছি না। কাজে আমি আর জয়ন্ত পিশাচের নাচ দেখতে রওনা দিয়ে দিলাম। জায়গাটা খুঁজে বের করতে হবে, সে বেশ সমস্যা হলো। এটা নাট্যগোষ্ঠীর নাটক বা শিল্পীর চিত্র প্রদর্শনীর মতো কিছু নয় যে পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে। অনেক কষ্টে এলাকাটার নাম বের করে টেম্পো রিক্সা দিয়ে শেষ পর্যন্ত সেখানে পৌঁছালাম। সেই এলাকায় অবশ্যই তান্ত্রিকের খানিকটা পরিচিতি আছে। যাকেই জিজ্ঞেস করি সে মুখ বাঁকা করে বলে, ও নিশা পাগলা রাস্তা না, সোজা চলে যান, বড় পুকুরের সামনে বটগাছ, সেই বটগাছের নিচে। আমি আর জয়ন্ত কিছুক্ষণের মাঝেই নিশা তান্ত্রিকের আস্তানায় হাজির হলাম। বটগাছের নিচে একটা ছাপড়ার মতো তৈরি করা হয়েছে, সেখানে বেশ কিছু মানুষের ভিড়। মানুষগুলোর মাঝে এক ধরনের মিল রয়েছে, সবার চোখ ঢুলু ঢুলু এবং লাল, সম্ভবত গাঁজা খাওয়ার কারণে। মাঝামাঝি মিশমিশে কালো একজন মানুষ, তার চুল, দাড়ি, এমনকি ভুরু পর্যন্ত পেকে গেছে। আমরা উকি দিতেই মানুষগুলো সরে আমাদের ভেতরে আসার জন্য জায়গা করে দিল। যারা এসেছে সবাই চাষাভুষো ধরনের মানুষ। শার্ট প্যান্ট পরে আছি বলে আমরা মনে হয় একটু আলাদা সমাদর পেলাম। মিশমিশে কালো মানুষটি, যে সম্ভবত নিশা পাগলা বা নিশা তান্ত্রিক নামে পরিচিত, আমাদের দিকে তাকিয়ে একটা ভং ধরে ফেলল। সামনে একটা মালসা, সেখানে তুষের আগুন জ্বলছে। তার মাঝে কি একটা দিতেই ভক করে একটু আগুন জ্বলে সারা ঘরে ঝাঁঝালো একটা গন্ধ ছড়িয়ে পড়ল। কাছেই একটা মানুষের করটি, তার উপর একটা মোমবাতি জ্বলছে। একটা বোতল থেকে লাল এক ধরনের পানীয় এক ঢোক খেয়ে হাত দিয়ে মুখ মুছে সে আমাদের দিকে তাকালো। জিজ্ঞেস করল, কি চাই আপনাদের? আমি বললাম, আমরা আপনার সাথে দেখা করতে এসেছি। কেন? শুনেছি আপনি নাকি প্রেত সাধক, আপনি নাকি পিশাচ সিদ্ধ তান্ত্রিক। মানুষটি মুখে মিটিমিটি হাসি ফুটিয়ে বলল, আপনি ঠিকই শুনেছেন। আমি বললাম, আমাদের সমস্যা হলো যে আমরা দুজনেই বিজ্ঞানের ছাত্র, আমরা আবার ভূত প্রেত এসব ঠিক বিশ্বাস করি না। মানুষটির মুখের মিটিমিটি হাসি বন্ধ হয়ে এবারে তার মুখটা কেমন জানি কঠিন হয়ে যায়। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো আপনাদের সমস্যা মিটাতে পারবো না। জয়ন্ত বলল, কিন্তু সাহায্য তো করতে পারেন। আমি কেন আপনাদের সাহায্য করব? আমার কি লাভ? এই প্রশ্নের উত্তর আমি আর জয়ন্ত দুজনের কেউই জানি না। আমরা একটু থতমত খেয়ে গেলাম। আমি ইতস্তত করে বললাম, দুজন মানুষকে আপনার লাইনে বিশ্বাস আনাতে পারবেন, এটা কি লাভ হতে পারে না? নিশাতান্ত্রিক মাথা নেড়ে বলল, না, আপনাদের মতো মানুষকে লাইনে আনার আমার কোনো ইচ্ছা নেই। কেন? এইসব ব্যাপার হচ্ছে বিশ্বাসের ব্যাপার। যারা এটা বিশ্বাস করে তারা এখানে আসবে, যারা বিশ্বাস করে না তারা অন্য জায়গায় যাবে। যে যেটা বিশ্বাস করে সে সেটার জন্য কাজ করবে, বুঝেছেন? আমি মাথা নাড়লাম। নিশাতান্ত্রিক আমাদের দুজনকে পুরোপুরি উপেক্ষা করে তার বাম পাশে বসে থাকা একজনকে বলল, মনসুর, কুলকেটা সাজা। আমি আর জয়ন্ত দুজনই অপমানের সূক্ষ্ম একটা খোঁচা অনুভব করলাম। ইউনিভার্সিটিতে পড়ি দুজন মানুষকে এরকম চাষাভুষো জঙ্গলি ধরনের মানুষ এভাবে উড়িয়ে দিতে পারে, আমরা ঠিক বিশ্বাস করতে পারলাম না। জয়ন্ত মনে হয় একটু রেগে গেল, বলল, আপনি কি আমাদের একটা ভূত প্রেত পিশাচ কিছু একটা দেখাতে পারবেন? আমরা ভেবেছিলাম নিশাতান্ত্রিক এ কথাটা এড়িয়ে যাবে, কিন্তু সে এড়িয়ে গেল না। সোজাসুজি জয়ন্তের দিকে তাকিয়ে বলল, পারবো। দেখার সাহস আছে? থাকবে না কেন, 100 বার আছে। চমৎকার, তাহলে আজ রাত 12টার সময় এখানে আসেন, আপনারে দেখাবো। আমি বললাম, আমাদের চলে যেতে হবে, ট্রেন ধরতে হবে। জয়ন্ত বলল, এখন দেখাতে পারবেন? নিশাতান্ত্রিক অবাক হয়ে বলল, এখন? হ্যাঁ।
খানিকক্ষণ চিন্তা করে বলল, না, তবে তবে কি? আপনারা যেন পরে দেখতে পারেন তার ব্যবস্থা করে দিতে পারবো। জয়ন্তর মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। বলল, সত্যি? হ্যাঁ, যদি সাহস থাকে বলেন, ব্যবস্থা করে দিই। যদি সাহস না থাকে খবরদার চেষ্টা করবেন না, বিপদ হতে পারে। সাহস নিয়ে খোঁড়া দেওয়া হলে তো আমরা তো আর চুপ করে থাকতে পারি না। দুজনেই প্রায় গর্জন করে বললাম, সাহস থাকবে না কেন? ঠিক আছে, দুজনের একজন আমার কাছে আসেন। কেন? শুধু শুধু প্রশ্ন করবেন না। সাহস থাকে তাহলে কাছে আসেন, সাহস না থাকে সময় নষ্ট না করে চলে যান। আমি আর জয়ন্ত একজন আরেকজনের মুখের দিকে তাকালাম, তারপর আমি এগিয়ে গেলাম। নিশাতান্ত্রিক বলল, ডান হাতটা দেন। আমি ডান হাতটা এগিয়ে দিলাম। নিশাতান্ত্রিক তার ঝোলার ভেতর থেকে অনেক ছোট ছোট হাড় বের করে তার ভেতর থেকে খুঁজে খুঁজে একটা বের করে খানিকক্ষণ পরীক্ষা করে আমার হাতে রেখে বলল, হাত বন্ধ করেন। নিশাতান্ত্রিক আমার হাতটা চেপে ধরে রেখে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ একটা বিচিত্র জিনিস ঘটতে শুরু করে। মনে হতে থাকে ছোট হাড়টা জীবন্ত কিছুর মতো আমার হাতের ভেতর নড়তে শুরু করেছে। আমি চমকে হাতটা খুলে ফেলতে চাইলাম। নিশাতান্ত্রিক খুলতে দিল না। হাতে একটা ফু দিয়ে বলল, আপনাকে আমি একটা অপদেবতা দিলাম। অপদেবতা দিলেন আমাকে? হ্যাঁ, সেটা আপনার সাথে দেখা করতে আসবে। দেখা করতে আসবে? হ্যাঁ, নিচু শ্রেণীর অপদেবতা, বেশি কিছু বুঝে না, কাজেই সাবধান। ভয় পাবেন না, তাহলে আপনার ওপর ভর করতে পারবে না। আমার চেহারায় নিশ্চয়ই ভয়ের ছাপ ফুটে উঠেছিল, কাজেই নিশাতান্ত্রিক ভুরু কুঁচকে বলল, ভয় পেয়েছেন? তাহলে? আমি তাড়াতাড়ি মুখ শক্ত করে বললাম, না, ভয় পাইনি। তারপরেও আমি দুটা তাবিজ দেই, হাতে বেঁধে রাখবেন, বিপদ হবে না তাহলে। তাবিজ বাঁধল? আমি অবিশ্বাসের দৃষ্টিতে নিশাতান্ত্রিকের দিকে তাকিয়ে বললাম, আমরা? হ্যাঁ, যে খেলার যে নিয়ম। আপনার বিজ্ঞান সাধনায় তাবিজ লাগে না, এই সাধনায় লাগে। আমি মাথা নাড়লাম, বললাম, ঠিক আছে, চমৎকার, এখন তাহলে যান আপনারা। নিশাতান্ত্রিক তার শাগেরদের দিকে তাকিয়ে বলল, মনসুর, কলকেটা দে মনসুর। মনসুর নামে লিকলিকে রোগা মানুষটা একটা সরু কলকে এগিয়ে দিল। নিশাতান্ত্রিক হাতে নিয়ে দুই হাতে ধরে এমন মুখে লাগিয়ে টান দিল যে মনে হলো কলকে বুঝি ফেটে যাবে। তারপর বেশ কিছুক্ষণ ধোঁয়াটা বুকে আটকে রেখে সে নাক মুখ দিয়ে বের করে কিছুক্ষণ ঝিম মেরে থাকে। সমস্ত ছাপড়ায় একটা বোটকা গন্ধ ছড়িয়ে পড়ল। আমি আর জয়ন্ত উঠে দাঁড়ালাম। নিশাতান্ত্রিক বলল, যদি এই অপদেবতাকে ডাকেন, কাছাকাছি একটা জীবন্ত প্রাণী রাখবেন। কেন? নিচু শ্রেণীর অপদেবতা, একটা প্রাণহানি না করে যেতে চায় না। আমার বুকটা ধক করে উঠল। বলে কি মানুষটা? বিড়াল, কুকুর, পাখি, হাঁস, মুরগি যা কিছু হতে পারে। যদি না রাখি, বিপদ হতে পারে। নিশাতান্ত্রিক চোখ তুলে বলল, আর শোনেন, এই তাবিজ আর হাড় হারাবেন না, ফেলে দিবেন না। কেন? ওই যে বললাম, বিপদ হতে পারে। হাড়টা মানুষের হাড়। আমার গা ঘিন ঘিন করে উঠল। সেটা প্রকাশ না করে বললাম, ঠিক আছে। নিশাতান্ত্রিক হাত বাড়িয়ে বলল, 200 টাকা দেন। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। জয়ন্ত চোখ পাকিয়ে বলল, কেন? আমার ফি। ডাক্তাররা ফি নেয়, ইঞ্জিনিয়াররা নেয়, আমি নিতে পারবো না। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, নিশাতান্ত্রিক বাধা দিয়ে বলল, এখন আমি 200 টাকায় মানব, পরে কিন্তু 2000-এও মানব না। কি মানবেন না? নিশাতান্ত্রিক কোনো কথা না বলে হা হা করে হেসে উঠল। তার হাসি শুনে হঠাৎ আমার বুক কেঁপে ওঠে। আমি তাড়াতাড়ি মানিব্যাগ বের করে 200 টাকা বের করে আনি। ছাপড়া থেকে বের হয়ে জয়ন্ত আমার দিকে তাকিয়ে রেগে বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুই এই ভণ্ড মানুষটার বুজুরুকি দেখে ভয় পেয়ে 200 টাকা দিয়ে দিলি। আমি কোনো কথা বললাম না। জয়ন্ত বলল, কত বড় ধরিবাজ দেখেছিস, কত রকম ভজং। আমি এবারেও কোনো কথা বললাম না। জয়ন্ত বলল, বাড়ি গিয়েই এই তাবিজ আর হাড্ডি আমি যদি টয়লেটে ফেলে না দিই। আমি এবারেও কোনো কথা বললাম না। ছোট হাড়টা পকেটে আছে। আমার এক ধরনের অস্বস্তি হচ্ছে। এটা একটা মৃত মানুষের শরীরের হাড় জানার পর থেকে মনটা খুঁতখুত করছে সত্যি, কিন্তু অস্বস্তিটা অন্য কারণে। কেন জানি মনে হচ্ছে পকেটে ছোট হাড়টা মাঝে মাঝে নড়ে উঠছে। প্রথম কয়েকদিন আমি একটু ভয় ভয় ছিলাম। আমার মনে হয়েছিল সত্যিই বুঝি নিশাতান্ত্রিকের অপদেবতা এসে হাজির হবে। কয়েকদিন যাবার পর মোটামুটিভাবে নিঃসন্দেহ হয়ে গেলাম যে পুরো ব্যাপারটি একটা বুজুরুকি ছাড়া আর কিছু নয়। এক কথায় 200 টাকা দিয়ে দেবার জন্য তখন রীতিমতো আফসোস হতে থাকে। আমি আর জয়ন্ত সীতাকুণ্ডু, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ হয়ে রাঙ্গামাটি এসেছি। রাঙ্গামাটিতে একটা চমৎকার রেস্ট হাউস পেয়ে গেলাম। জয়ন্তর এক টাকা বড় ইঞ্জিনিয়ার, তিনি ব্যবস্থা করে দিয়েছেন। পাহাড়ের গা ঘেঁষে ছবির মতো গেস্ট হাউস দেখে চোখ জুড়িয়ে গেল। আমরা গিয়ে আবিষ্কার করলাম এখানে আরও যে দুটো পরিবার ছিল তারা ওই দিন ভোরবেলায় চলে গেছে।
এখন পুরো রেস্ট হাউসটা আমার আর জয়ন্তের দখলে। একটা বিড়াল দেখেছি, যদি সেটাকে ধর্তব্যের মাঝে না আনি। অনেকদিন পর ভালো করে গোসল করে পরিষ্কার কাপড় পরেছি। রাত্রে খাওয়ার আয়োজনও ছিল ভালো, ভাত, মুরগির মাংস, সবজি এবং ডাল। সব কিছুতেই ঝাল একটু বেশি, কিন্তু খেতে চমৎকার। খেয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে আমি আর জয়ন্ত অনেক বড় বড় জিনিস নিয়ে কথা বলে রাত 12টা বাজিয়ে ফেললাম। ঘড়ি দেখে আমি বললাম, চল শুয়ে পড়ি। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, চল। আমরা দুজনেই তখন হঠাৎ একজন আরেকজনের দিকে তাকালাম। দুজনেই হঠাৎ কিছু একটা অস্বাভাবিক জিনিস অনুভব করতে শুরু করেছি। জিনিসটা কি ঠিক বুঝতে পারছি না। জয়ন্ত ফিসফিস করে বলল, কিছু একটা হয়েছে হঠাৎ। হ্যাঁ, আমি মাথা নাড়লাম। কি হয়েছে? জয়ন্ত হঠাৎ চমকে উঠে বলল, বুঝতে পেরেছি। কি? মনে আছে কেমন ঝিঝি পোকার ডাক ছিল? এখন কোনো শব্দ নেই, কোনো ঝিঝি পোকার ডাক নেই। সত্যি তাই, পুরো এলাকাটা হঠাৎ এমন নীরব হয়ে গেছে যে আমি ভয়ের একটা কাঁপুনি অনুভব করলাম। আমি আর জয়ন্ত চারিদিকে তাকালাম। রেস্ট হাউসের আরও বাইরে খানিক দূর গিয়েছে, তার বাইরে খুটখুটে অন্ধকার, চারিদিকে গাছগাছালি, সব মিলিয়ে কেমন যেন থমথমে একটা ভাব। হঠাৎ করে কাছাকাছি গাছের একটা ডাল নড়তে শুরু করে। মনে হয় সেই ডালে কেউ একজন বসে ডাল ঝাঁকাতে শুরু করেছে। হঠাৎ করে ঝাঁকুনি থেমে গেল এবং ধূপ করে একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো গাছ থেকে কিছু একটা জিনিস যেন নিচে পড়েছে। চারিদিকে হঠাৎ একটা বোঁটকা গন্ধ ছড়িয়ে পড়ল, অনেকটা মাংস পোড়া গন্ধ। আমি জয়ন্তকে বললাম, জয়ন্ত, ভেতরে আয়। হ্যাঁ চল। দুজনে আমরা তাড়াতাড়ি আমাদের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। হঠাৎ করে আমরা দুজনেই ভয় পেয়েছি। জয়ন্ত নিচু গলায় বলল, নিশ্চয়ই বানর হবে। হ্যাঁ, নিশ্চয়ই বানর। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, কিন্তু এমন দুর্গন্ধ কেন চারিদিকে? জয়ন্ত ঢোক গিলে বলল, সেটা তো জানি না। হ্যাঁ, আয় শুয়ে পড়ি। জয়ন্ত মাথা নাড়ল, বলল, গুড আইডিয়া। আমরা লাইট নিভিয়ে নিজেদের বিছানায় শুয়ে পড়লাম এবং শুয়ে শুয়ে শুনলাম একটা বিড়াল হঠাৎ করে ঠিক মানুষের গলায় কান্নার মতো শব্দ করে ডাকছে। সেই ডাকটি এমন ভয়ঙ্কর যে আমার গা কেঁপে উঠল। আমি আর জয়ন্ত দুজনেই নিজেদের বিছানায় শুয়ে আছি। দুজনের কেউই ঘুমাতে পারছি না। আমি বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম ঘরের ভেতরে খুটখুট করে একরকম শব্দ হচ্ছে। আমি বললাম, জয়ন্ত, শব্দ শুনতে পাচ্ছিস? হ্যাঁ। কোথা থেকে শব্দ হচ্ছে? জানি না, মনে হয় তোর ব্যাগের ভেতর থেকে। জয়ন্ত এক মুহূর্ত অপেক্ষা করে বলল, লাইটটা জ্বালাবো? জ্বালা। আমি শুনতে পেলাম সে বিছানা থেকে নামলো। ঠিক তখন হঠাৎ করে গেস্ট হাউসের একটা জানালা সশব্দে খুলে গেল। মনে হলো হঠাৎ করে একটা দমকা হাওয়া ঘরের ভেতরে ঢুকেছে। ঘরের ভেতর বাতাসের একটা ঝাপটায় কাগজ, পত্র, বই উড়তে থাকে। বাদুড় কিংবা রাত জাগা কোনো পাখির ডানা ঝাপটানোর একটা শব্দ শুনলাম। সাথে সাথে ঘরের ভেতরটুকু বোঁটকা একটা গন্ধে পুরো ঘর ভরে ওঠে। মনে হতে থাকে ভয়ঙ্কর অসুচি কিছু ঘরের ভেতরে ঢুকেছে। আমি চিৎকার করে জয়ন্তকে ডাকলাম, বললাম, জয়ন্ত, সাবধান। জয়ন্ত আমার কথার কোনো উত্তর দিল না। আমি একটু ভয় পাওয়া গলায় ডাকলাম, জয়ন্ত। জয়ন্ত এবারও আমার কথার উত্তর দিল না। আবছা অন্ধকারে জয়ন্তকে দেখতে পাচ্ছি সে ঘরের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। কেন সে কথার উত্তর দিচ্ছে না বুঝতে পারছি না। আমি আবার জিজ্ঞেস করলাম, জয়ন্ত, কি হয়েছে তোর? ঠিক তখন মনে হলো ঘরের ভেতরে একটা চাপা অন্ধকার জমা হয়েছে। সেটি নড়ছে, ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। আমি নিঃশ্বাস নেবার মতো এক ধরনের শব্দ শুনতে পেলাম। জয়ন্ত তখনও সেখানে দাঁড়িয়ে আছে। জমাট বাঁধা অন্ধকারটা হঠাৎ করে জয়ন্তের দিকে ছুটে এলো। মনে হলো সেটা জয়ন্তের উপর লাফিয়ে পড়ল। অমানুষিক একটা চিৎকার দিয়ে জয়ন্ত তখন নিচে পড়ে যায়। আমি এক ধরনের গুঙানোর মতো শব্দ শুনতে পেলাম। মনে হলো জয়ন্ত বুঝি মরে যাচ্ছে। আমি বিছানা থেকে লাফিয়ে নামলাম আলো জ্বালানোর জন্যে। পাগলের মতো সুইচ খুঁজতে থাকি, সেটা আর খুঁজে পাই না। শেষ পর্যন্ত সেটা খুঁজে পেলাম। সুইচটা টিপতেই ঘরটা আলোকিত হয়ে উঠল। জয়ন্ত মেঝেতে লম্বা হয়ে শুয়ে আছে। সে থরথর করে কাঁপছে। আমি তার কাছে দৌড়ে গিয়ে তাকে ধরে ডাকলাম, জয়ন্ত, এই জয়ন্ত। জয়ন্ত চোখ খুলে তাকালো। তার সেই দৃষ্টি দেখে আমি ভয়ে ছিটকে সরে গেলাম। সেটি মানুষের দৃষ্টি নয়। জয়ন্ত মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তারপর হঠাৎ হা হা করে হেসে উঠল। আমি তার হাসি দেখে আতঙ্কে শিউরে উঠলাম। হাসতে হাসতেই জয়ন্ত উঠে বসল। দেখে মনে হচ্ছে সে নিজে থেকে ওঠেনি, কেউ তাকে টেনে তুলেছে। তার ভঙ্গি আড়ষ্ট। আমি বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে রইলাম। দেখতে পেলাম সে দুই হাত সামনে তুলে ধরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো।
মনে হলো আমাকে সে ধরতে চায়। ভয়ঙ্কর একটি দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে, মুখ দিয়ে গোঙানের মতো শব্দ করছে, জিভ বের হয়ে আছে এবং মুখ থেকে লালা ঝরছে। মুখের চামড়া টেনে উপরে উঠে গিয়ে দাঁতগুলো বের হয়ে এসেছে। জয়ন্ত আর জয়ন্ত নেই, সে একটি অমানসিক পিশাচে পাল্টে গেছে। জয়ন্ত খুব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি পিছিয়ে যেতে থাকি। এই ঘর থেকে বের হয়ে গেস্ট হাউসের গার্ডকে ডেকে আনতে হবে, কিন্তু দরজাটি অন্যদিকে, আমি যেতে পারছি না। জয়ন্ত আরও কাছে এগিয়ে এসে হঠাৎ হিংস্র পশুর মতো আমার উপর লাফিয়ে পড়ল। আমি চিৎকার দিয়ে একপাশে সরে গেলাম। জয়ন্ত আমার পাশে এসে পড়ল। খাঁটির পাশে রাখা ছোট টেবিলে আঘাত লেগে তার মাথা কেটে গেছে, সেখানে রক্ত চুইয়ে চুইয়ে বের হতে থাকে। আমি ভয়ঙ্কর আতঙ্কে দেখতে পেলাম সে জিভ বের করে চেটে চেটে তার নিজের রক্ত খেতে থাকে। ঠিক তখন আমার নিশাতান্ত্রিকের কথা মনে হলো, এটি কি তার অপদেবতা? যদি তাই হয়ে থাকে তাহলে কি আমি তার দেওয়া সেই তাবিজটি বের করতে পারি না? আমার ব্যাগের পকেটে রেখেছিলাম, ব্যাগটা টেবিলের উপর। জয়ন্তকে পাশ কাটিয়ে অন্য পাশে যেতে হবে। কাজটি সহজ নয়, কিন্তু আমাকে যেতেই হবে। আমি উঠে বসে এক লাফ দিয়ে অন্য পাশে ছুটে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু জয়ন্ত আমাকে ধরে ফেলল। গোঙানোর মতো শব্দ করে সে আমার গলায় দাঁত বসানোর চেষ্টা করতে থাকে। আমি চিৎকার করে তার কাছ থেকে ছোটার চেষ্টা করতে থাকি। তার গায়ে অমানসিক শক্তি, নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব একটি ব্যাপার। জয়ন্ত আমাকে নিচে ফেলে দিয়ে আমার বুকের ওপর চেপে বসে ভয়ঙ্কর ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। সেই অবস্থায় হাত দিয়ে টেনে ব্যাগটা নামিয়ে আনি। আন্দাজে ব্যাগের জিপ খুলে হাত ঢুকিয়ে দিতেই মনে হলো ব্যাগের ভেতর কিছু একটা নড়ছে। এটা নিশ্চয়ই সেই মানুষের হাড়। এটাই খুটখুট শব্দ করছিল। আমি হাত দিয়ে হাতড়াতে থাকি। হঠাৎ করে তাবিজ দুটো পেয়ে গেলাম। খপ করে সেটা ধরতেই একটা বিচিত্র ব্যাপার হলো। জয়ন্ত আমার বুকের ওপর থেকে গড়িয়ে নিচে পড়ে গেল, তারপর ভীত পশুর মতো গড়িয়ে সরে গেল। সরীসৃপের মতো হামাগুড়ি দিয়ে সে খাটের নিচে ঢুকে গিয়ে আর্তনাদ করতে থাকে। আমি একটা তাবিজ কোনো মতে নিজে গলায় ঝুলিয়ে নিলাম, অন্যটা হাতে নিয়ে জয়ন্তের কাছে এগিয়ে যেতে থাকলাম। সে খাটের নিচে গুটিসুটি মেরে ঢুকেছে, সেখান থেকে তাকে টেনে বের করা সোজা নয়। আমি তাবিজটা হাতে ধরে তার দিকে এগিয়ে যেতে থাকি। সে হঠাৎ যন্ত্রণায় ছটফট করতে থাকে, আমার দিকে হাত পা ছুড়ছে। কিছুতেই সে আমাকে কাছে আসতে দেবে না। আমি তাবিজটা তার শরীরের দিকে ছুঁড়ে দিলাম। কারো শরীরে কেউ যদি জ্বলন্ত সীসা ঢেলে দিলে সে যেরকমভাবে আর্তনাদ করে, জয়ন্ত সেভাবে আর্তনাদ করে ওঠে। তারপর হঠাৎ করে নেতিয়ে একেবারে নিথর হয়ে গেল। আমি এরকম সময় দরজায় শব্দ শুনতে পেলাম। গার্ড দরজা ধাক্কা দিচ্ছে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। হাতে একটা লাঠি নিয়ে উদ্বিগ্ন মুখে সে দরজায় দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? আমি কিভাবে ব্যাখ্যা করব বুঝতে পারলাম না, তাই সেই চেষ্টা না করে বললাম, খাটের তলা থেকে জয়ন্তকে আগে বের করতে হবে, তারপর ডাক্তার ডাকতে হবে। দুজনে মিলে আমরা জয়ন্তকে বের করে আনলাম। রক্তে মুখ মাখামাখি হয়ে আছে, চোখ বন্ধ। আমি নাকের কাছে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস নিচ্ছে। সে মরে যায়নি, অচেতন হয়ে আছে। আমি গার্ডকে বললাম, দৌড়ে একজন ডাক্তারকে ডাকেন, তা না হলে এক্ষুনি একে হাসপাতালে নিতে হবে। গার্ড বের হয়ে যেতে যেতে ফিরে এসে বলল, দরজার সামনে আমার বিড়ালটা মরে পড়ে আছে। কে মেরেছে? আমি বিরক্ত হয়ে বললাম, মানুষ মরে যাচ্ছে আর আপনি বিড়াল নিয়ে মাথা ঘামাচ্ছেন। এর পরের ঘটনা মোটামুটিভাবে স্বাভাবিক। জয়ন্তকে দুদিন হাসপাতালে থাকতে হলো। একটু সুস্থ হওয়া মাত্রই আমি আর জয়ন্ত শ্রীমঙ্গলে ছুটে গেলাম। নিশাতান্ত্রিক তার আঁকড়া গুটিয়ে চলে যাওয়ার আয়োজন করছে। আমাদের দেখে দাঁত বের করে হেসে বলল, কি হলো, বিশ্বাস হয়েছে? আমি কোনো কথা না বলে পকেট থেকে তাবিজ এবং মৃত মানুষের হাড়টা বের করে বললাম, আপনাকে এগুলো ফিরিয়ে দিতে এসেছি। আসেন, কাছে আসেন। ফিরিয়ে নেওয়া এত সোজা নয়। আমার ফি 200 টাকা। আছে তো টাকা? আমি কিছু বলার আগেই জয়ন্ত বলল, আছে, অবশ্যই আছে। ঘটনাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। জিন, ভূত, জিন আছে এটা আমরা সবাই বিশ্বাস করি। আর জিন মানুষের বিভিন্ন রকমের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু মানুষের মধ্যে যেমন ভালো আছে মন্দ আছে, এরকম জিনের মধ্যেও আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে হারামি, ওরা জিনের মাধ্যমে জিনকে বাধ্য করে মানুষের ক্ষতি করার জন্য। আজকে আমি আপনাদের শোনাবো এমন একটি ঘটনা। এই ঘটনাতে বুঝতে পারবেন জিন ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য। 3টা বন্ধু এক সময়
স্কুলে পরীক্ষা শেষ হওয়ার পরে ওরা সিদ্ধান্ত নেয় ওরা বেড়াতে যাবে সুন্দরবনে। তো সুন্দরবন বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন হয়। তারা যেমনভাবে হোক না কেন টাকাটা ম্যানেজ করে নেয়। নেওয়ার পরে বাজে ওঠে, টিকিট কাটে, বগুড়া থেকে বাজে ওঠে সুন্দরবন যাওয়ার জন্য, এবং 3টা সিট কাটার পরে বাস মানে রওনা দেয় আর কি যাওয়ার জন্য। সন্ধ্যা 7টায় দিয়ে গাড়িতে ওঠে। ওঠার পরে ঠিক ঢাকায় যাওয়ার আগে ওরা স্টপেজ পায় একটা। তো স্টপেজ পাওয়ার পরে ওখানে ওরা মানে খাওয়ার জন্য নামে। 3 বন্ধু, 2 জন স্মোকিং করে, তে হালকা পাতলা নাস্তা করে, পানি খায়। খাওয়ার পরে সিগারেট খাওয়ার জন্য 2 বন্ধু যায়, সিগারেট নেয়, আরেক বন্ধুর পান নেয়। নেওয়ার পরে গল্প করে। গল্প করতে করতে ওরা ওই হোটেলের পাশে একটা কর্নারে দেখে, তখন বাজে ঠিক রাত 11:30। কর্নারে দেখে একটা বয়স্ক লোক বসে আছে। তখন দেখে সাদা পোশাক পরে একটা বয়স্ক লোক বসে আছে, কিন্তু এরই মাঝে অনেক গাড়ি আরও হোটেলে লাগছে। তো ওরা ভাবতেছে হয়তো বা হোটেলে কোনো যাত্রী বসে আছে, রাত হয়ে গেছে। তে ওই লোকটা মাথা মানে নিচে দিক করে বসে থাকে। তো দেখার পরে ওরা এর মাঝে গাড়ির সময় শেষ হয়ে যায়, গাড়িতে ওঠার পরে ওরা রওনা দেয়, আবার শুরু করে। তো এক বন্ধুর নাম হচ্ছে শফিক, তিনি জানালা পাশে বসে। তো যাইতে যাইতে ঢাকায় ঢোকার আগে জানলা দিয়ে হঠাৎ করে দেখে ওই যে বয়স্ক লোকটাকে দেখে যাচ্ছিল বসে আছে ওই হোটেলের পাশে, ওই লোকটাকে দেখে একটা রাস্তার ধারে, ওই লোকটা ওইভাবেই বসে আছে। তখন বলতেছি, কে রে, আমরা আসলাম, ওই লোকটা কোনো বসেছিল, এই লোকটা এখানে কেমন করে আসলো? কাউকে বলে না, এই কথাটা কোনো রকমের মানে মনের মধ্যে ধরে না। তারপরে এরকম হতে হতে ঢাকায় চলে যায়। ঢাকায় চলে যাওয়ার পর ঢাকা পার হয়ে যায়। ঢাকা পার হয়ে যাওয়ার পরে আরেকটা স্টপেজ আসে প্রস্রাব, বাথরুম, নাস্তা করার জন্য। তো সব যাত্রীর নামে 20 মিনিট সময় দেয়। নামার পরে আবার যখন ওরা হালকা পাতলা নাস্তা করে সিগারেট খাওয়ার জন্য যায়, সিগারেট খাওয়ার মাঝে ওই বয়স্ক লোকটা সাদা পোশাক পরে ওই লোকটাকে ওখানেও দেখে, কিন্তু ওখানে এবার লোকটাকে মুখ সহ দেখতে পাইছি। দেখে এক জায়গায় বসে থেকে একা কি জানি বলতেছে। তো বলার মাঝে এক বন্ধু, যে শফিক দেখছিল, বন্ধুটা বলে আমি মুরব্বীর সাথে আমি কথা বলবো ওই লোকটার সাথে। তো হালকা করে এগিয়ে যায়। যাওয়ার পরে লোকটা মানে এর দিক তাকায় না। তখন একসময় বলে, আসসালামু আলাইকুম দাদু, আপনার সাথে কিছু কথা ছিল। তখন বলতেছে, হ্যাঁ বলো, কি বলতে চাও? বললো, দাদু আমি বগুড়া থেকে আসার সময় এই হোটেল স্টপেজে আমি আপনাকে দেখছিলাম, এটা আপনি না? বলতেছে, হ্যাঁ ওইটা আমি ছিলাম। রাস্তার মাঝখানে আমি আপনি দেখলাম, রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, তো এখানে আপনি কেমন করে আসলেন? কিন্তু বাবা দেখো, ওখানেও আমি ছিলাম, এখানেও আমি আছি। আমি আসছি একটা কাজে, কাজটা শেষ করে আমি চলে যাব, তখন হয়তো বা আমার সাথে আর দেখা হবে না তোমার। তখন বলতেছে, আমরা তো বেড়াইতে আছি, হয়তো বা গাড়ির মধ্যে অনেক মানুষকে দেখা যায়, তো ওখান থেকে চলে গেলে দেখা দেখতে পাবো না। বলতেছে, একটু সাবধানে থাকো তোমরা 3 জন। তখন শফিক বলে, আমরা 3 জন, আপনি কেমন জানলেন? বাবা দেখো, তোমার তো সুন্দরবন যাওয়া। বললো, আমরা সুন্দরবন যাবো, এটা আপনি কেমন জানলেন? বললো, তুমি কি বোকা, এই তোমার গাড়িতে দেখা যাচ্ছে তুমি সুন্দরবনে যাবা। তখন শফিক ভাবলো, ঠিকই তো বলছে, এটা আমার বুঝতে মনে হয় ভুল হয়েছে। বলতেছে, সুন্দরবনে যাওয়ার পর একটু সাবধানে থাকবা, এবং যে কোনো জায়গায় যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করবা, তাতে তোমাদের মঙ্গল হবে। বলার পরে বলে, তুমি থাকো, আমার সময় নেই। তাই বলার পর শফিক যখন ঘুরে ওই 2 বন্ধুর কাছে আসার পর পিছনে চেয়ে দেখে কেউ নেই। কিন্তু শফিকের যে 2 বন্ধু আছে, ওরা অবাক হয়ে যায় শফিককে দেখে। শফিককে বলে, শফিক তুই কোথায় গেছিলি? বলে, কেন, তোদের সামনে তো ছিলাম, দেখিসনি, কথা বললাম। বললে, সেই জন্যই বলছিস, তুই কোথায় গেছিলি, কার সাথে কথা বললি? বলে, কেন, তুই দেখিসনি একটা মুরব্বী একটা লোক, ওই অফিসে দেখলাম, এখানেও দেখলাম, রাস্তার মাঝখানে আমি দেখতে পাইছি, তোদেরকে আমি বলিনি, এখানে দেখার পর আমি অবাক হয়ে গেছি, কিন্তু মুখটা ঠিক মতো বুঝতে পারলাম না। বলছিস, তুই কার সাথে কথা বল, তুই তো একা কথা বললি, কেউ তো নেই ওখানে। তখন এই কথা শোনার পর শফিক বলে, তোর মাথা ঠিক আছে? আমি নিজে কথা বললাম, আমাকে বললো তোরা 3 জন সুন্দরবন বেড়াতে যাচ্ছ, দেখে শুনে যায়, সাবধানে থাকো। তখন শফিকের সাথে একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে মেরাজুল ইসলাম। মেরাজ হালকা নামাজ কালাম পারে, মানে কোরআন পড়তে পারে, সব কিছু ইসলামে একটু ইফেক্টিভ বেশি ভালো। তো উনি বলে, আচ্ছা যা আছে আর টেনশন করার দরকার নেই, নিজের মতো থাকবে, আর 3 জন কোথায় একা চলে যাবে না কেউ। বল, ঠিক আছে।
তখন বাজের ওপর ওঠে। কিন্তু শফিকের মাথার মধ্যে একটা কথাই ঘোরে, রে আমি কথা বললাম কিন্তু দুই বন্ধু দেখতে পেল না, বলে একা একা কথা বললাম। ওর মনের মধ্যে একটু খটকা লেগে যায়। তখন কি করবে কিছু তো বুঝতে পারে না। ঠিক মতো সুন্দরবনে চলে যায়। সকাল 8টার দিকে নামার পরে সুন্দরবনে রওনা দেয়। দেওয়ার পর ঢোকার সাথেই ঢোকার আগে গেট থেকে ঢুকবে, ঢোকার সময় একটা লোক বলে, বাবা যেহেতু সুন্দরবন জঙ্গলের মধ্যে একটু দেখে শুনে থাকো। ঠিক আছে। তখন বলতেছে ওই বয়স্ক লোক আমাদের দেখে শুনে থাকতে বললো, এই লোকটাও দেখে শুনে থাকতে বললো। যেহেতু সুন্দরবনে আছি, অবশ্য জঙ্গল এলাকা, এই জন্য মনে হয় আমাদেরকে সাবধান করলো। কিছু গেড়াতে দিল না, চলে গেল ভেতরে যাওয়ার পর ঘুরতেছে, দেখতে দেখতে দেখে বিশাল বড় একটা গাছ। ওই গাছের নিচে কি জানি দেখা যায়, শফিক দেখতে পাচ্ছে। তখন একটু এগিয়ে যাওয়ার পর দেখে ওই যে বয়স্ক লোক ছিল, ওই লোকটা ওখানে বসে আছে। শফিকের তখন গায়ের লোম খাড়া হয়ে ওঠে, ভয় পেতে শুরু করে, কে রে এটা কি? তখন দুই বন্ধুকে ডাক দিয়ে বলে, দেখ তো বন্ধু, ওখানে কিছু দেখতে পাচ্ছিস? না, ওখানে তো কিছুই নেই। বলো ঠিক আছে চ। তখন শফিক বলে, দেখ মেরাজুল ইসলাম, আমাদের সাথে মনে হয় খারাপ কিছু ঘটনা ঘটতে চলেছে। বলে তুই কেমনি বুঝলি? ওই দেখ, আমার কাছে প্রতিটা জিনিস মানে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা কোথায় দেখলাম? প্রথমে ওই মুরব্বীকে আমি প্রথম স্টপে দেখছি, রাস্তার মাঝখানে রানিং অবস্থায় গাড়ির রাস্তার পাশে বসে থাকা দেখছি। দ্বিতীয় স্টপে আমি দেখছি কথা বলছি, তোরা বললি, আমি একা কথা বললাম। এখানে আসার পর ওই গাছের নিচে আমি ওই বয়স্ক লোককে দেখছি। তখন সবাই অবাক হয়ে যায় এবং তিনজন বলে, তিনজন কখনো একা একা ঘোরা যাবে না। তখন আরও যে সব লোক আসে ওদের সাথে ঘোরার জন্য প্রস্তুতি নেই। তো ঘুরতে ঘুরতে জঙ্গলে গভীরে চলে যায়। এক সময় পেছনে চেয়ে দেখে কেউ নেই, ওরা তিনজন একার মধ্যে যে দেখে একটা বিশাল বড় সাপ দেখতে পাইছে। তখন এত বড় সাপ, এই সাপটা দেখে ওরা অবাক হয়ে গেছে, এত বড় সাপ হয়। তখন ভাবতেছে সুন্দরবন, কত প্রাণী আছে, কত পুরাতন প্রাণী আছে, হতেই পারে। সরে যাওয়ার পরে উন্নতি ঘুরে যাওয়ার পরে সামনে দেখে আবার ওই সাপ। তখন ভয় খেয়ে যায়। তখন ওখান থেকে যে বের হয়ে আসবে রাস্তা খুঁজে পাচ্ছে না তিনজন। দিনের বেলা কিন্তু অল্প একটা এগিয়ে যাওয়ার পর দেখে একটা বাঘের মতো কি জানি দাঁড়িয়ে আছে। কিন্তু বাঘের তো 4 পাও, এটা 2 পাও কেন? তিনজন দেখতে পাইছে। একটু এগিয়ে যাওয়ার পর দেখে বাঘের মতো ভয়ঙ্কর জঙ্গলের পাশে একটা গাছের ঝোপ আছে। ওই ঝোপের মধ্যে হালকা হালকা অন্ধকার, ওই ঝোপের মধ্যে বাঘের মতো পায়ের থাবা এবং চোখ দুটো রক্তের মতো লাল, দাঁতের এমন বড় বড় দাঁত, মনে হয় দাঁত দিয়ে কামড় মারলে পুরোটা মানুষের মাংস চলে আসবে। তখন এর দেখার পরে ওই বাঘের মতো দেখতে, কিন্তু হাসবে কেন? হে 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 করে হাসতে শুরু করছে। তখন তিনজনে শোনার পর ভয় খেয়ে গেছে। তখন কি করে বুঝতে পারে না। তখন যখন জোরে ওদের তিনজনকে ধাওয়া করতে শুরু করে, তখন হঠাৎ করে ওই যে বয়স্ক লোক ওই তিনজনকে ধরে একটা দূরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে ওখান থেকে ঘুরতে ভিজা মাটি ছিল, ওখান থেকে ঘুরতে পরে এমন জায়গায় যায় পরে, তখন থেকে ওখানে আশপাশে মানুষকে দেখতে পায়। ওপর থেকে পড়ছে, হালকা ব্যথা লাগছে, কারো হাত ছিলে গেছে, কারো পাও ছিলে গেছে। ওখান থেকে পাওয়ার পরে তখন ওরা মানুষের মায়ে চলে যায় এবং কাপড়গুলো পানিতে ধুয়ে পরিষ্কার করে চেঞ্জ করার পর বলতেছে, আজকে তো আমরা শেষ হয়ে যেতাম, কি দেখলাম এটা? তখন তিনজনে ভয় খেতে শুরু করে। তখন মেরাজুল ইসলাম দোয়া দরুদ পরে ফু দেয় এবং সব কিছু চেঞ্জ করে সুন্দরবন থেকে বেরিয়ে আসে। একটা হোটেল ভাড়া নেয়, নেওয়ার হোটেলে থাকার জন্য প্রস্তুতি নেয়। তো হোটেলে থাকার পরে ঠিক রাত 12টার দিকে শফিকের ঘুম ভেঙে যায়। শফিক হঠাৎ করে নেই, শফিককে খুঁজতে শুরু করে দেয়। দুই বন্ধু খুঁজতে পায় না বাইতে দেখে রাস্তার পাশে নিরিবিলি রাস্তা, রাত বাজে 2টা, কেউ নেই। তখন দেখে শফিক কার যেখানে কথা বলতেছে। যখন ওই দুই বন্ধু চলে যায়, তখন যা দেখে শফিক একা। কে শফিক, তুই একা কি করতেছিস? কার সাথে কথা বলতেছিস? একা বলতেছে। একা না, ওই যে বয়স্ক লোক, উনি আমার সাথে দেখা করলো এবং উনি বলল, সুন্দরবনে তোমরা গেছো, এটা কিন্তু ভয়ানক একটা জিন ছিল, তোমাদের ক্ষতি করার জন্য, তোমাদের মারার জন্য উনি প্রস্তুতি নিচ্ছিল। অনেক দিন থেকে উনি না খেয়ে আসে, কিছু খাইতে পারে না, তোমাদের মাংস খাওয়ার জন্য এরকমকে ধাওয়া করছিল। আমি তোমাদের বাঁচার জন্য এখান থেকে ফেলে দিয়েছিলাম। তোমাদের আঘাত পেলে আমাদের ক্ষমা করে দিও। আর আমি তোমাদের পাশে ছিলাম, বেশিক্ষণ থাকতে পারবো না, আমার কোনো শক্তি নেই। আমি এই পর্যন্ত জানি তোমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমাদের নিজেই লড়তে হবে। পরাপর হঠাৎ করে ওই মুরব্বী নেই। তখন শফিক বুঝতে পারলো এটা খারাপ জিন না, এটাও একটা জিন, কিন্তু এটা ভালো জিন, আর ওইটা খারাপ জিন ছিল। আর ভালো জিন বুঝতে পারছিল আমাদের বিপদ হবে, এই জন্য মনে হয় আমাদের
সাথে সাথে সাবধান করার জন্য এতবার দেখা দিয়েছে। তখন শফিকে ওই জিনটাকে দেখে আর ভয় লাগে না খুব একটা, কিন্তু এই দুইজন ভয় আর মেরাজুল ইসলাম সবসময় দোয়া দরুদ পড়ে এবং সবার তিনজনে চলে ফু দেয়। দেয়ার হতে ওই রাতে যখন চলে আসে তখন দেখে হঠাৎ করে গেট বন্ধ, হোটেলে গেট বন্ধ, ডাকে কেউ ওঠে না। কে রে, আমরা গেট খুলে আসলাম, গেট বন্ধ, আবার দেখে একতলা ছিল সে 3 তালা হয়ে গেছে, তালাবন্দি। তখন বলতেছে কী করবো, এই রাতে কোথায় যাব? তখন যেহেতু জানেন সুন্দরবনের পাশে হোটেল, তখন হোটেল তো নিরিবিলি জঙ্গলের মাঝে, তখন এই রাস্তার পাশে একখান থেকে বসে থাকে। রাত বাজে 2টা, কোথায় যাবে, চার দোকান খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখে একটা চার দোকান আছে, ওই চার দোকানে চলে যায়। একটা চা বিক্রি করতেছে, মানে গাল হালকা কাটা। তখন বলতেছে কাকা চা দেন। তখন ওই কাকা চা দেয়, তখন ওরা চা খায়, চা খেতে খেতে গল্প করে। তা চাপের দোকান কয় ঘন্টা খোলা থাকে? বলতেছে আমার দোকান ঠিক 3টা পর্যন্ত খোলা থাকবে, তারপর সে বন্ধ হয়ে যাবে। বলে আপনি দিন দোকান খোলেন না? আচ্ছা না, আমি দিনের দোকান খুলি না। এই কথা বলার পরে বস থেকে কিছুক্ষণ সময় কাটার পরে 3জন আবার চলে যায় সামনের দিকে যাওয়ার পরে হঠাৎ করে দেখে একটা ছায়ার মতো কিছু জানি মনে হয় পিছন থেকে আসতেছে। কি রে, ছায়ার মতো কি আসতেছে বুঝতে পারে না, কিন্তু এরা ঠিকই বুঝতে পারছে ওদের পিছনে কিছু একটা লাগছে। তখন মেরাজুল ইসলাম দোয়া দরুদ করে সবাইকে ফু দেয়। অল্প একটুর মধ্যে ছায়া আর দেখতে পায় না, আরেকটু এগিয়ে যায়, আবার ছায়া আসে। এই ছায়া আস্তে আস্তে এক সময় ওই 3 নম্বর যে বন্ধু আছে, ওই বন্ধু হঠাৎ করে পড়ে যায়। কে বন্ধু পড়ে গেল কে? বলতেছে আমাকে তো তুই ধাক্কা মারলি। তো না, আমি তো ধাক্কা মারিনি। তখন ওখানে তোলে, আস্তে আস্তে হেঁটে যায়। যেতে যেতে হঠাৎ করে 3 বন্ধুই ধাম করে পড়ে যায় সাইডে। ওনার পিছন থেকে জোরে একটা ধাক্কা মারলো। তখন বলতেছে আমাদের কে ধাক্কা মারলো? তখন এরকম হতে হতে হঠাৎ করে শফিকের শরীরে গালে একটা থাম করে চর মারে, এমন চর মারে শফিক ওখানে মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবে। বলে আমায় কে চর মারলো? তখন ওরা ভয় খেয়ে যায়। তখন মেরাজুল ইসলাম দোয়া দোয়া করে ফু দিতে শুরু করে এবং এরকম করতে করতে শফিকের পা এমনভাবে আটকে গেছে লতার সাথে, লতার থেকে যখন হাত তথা কেটে ফেলে দিয়েছে, ছিঁড়ে দেওয়ার পরে তাওয়ার পাওয়া আসতেছে না, মনে হয় শূন্যর উপর পাওয়া আটকে আছে। তখন 3জন মিলে টানাটানি করতেছে। তখন মেরাজুল ইসলাম বুদ্ধি করে পবিত্র কোরআনের দোয়া দরুদ করে যখন ফু দেয় পাওয়াত, তখন হঠাৎ করে পা খুলে যায় এবং ওখান থেকে চলে আসে। ওখান থেকে আসতে পারে না, আস্তে আস্তে অনেক বিপদ। তখন ওই চার দোকানের সামনে যখন আসছে, তখন ওই চা লতাটা হি হি করে হাসতে শুরু করছে। চাচা আপনি হাসতেছেন, আমরা বিপদে পড়ছি। বলছে তোমার তো বিপদে পড়োনি, বিপদ থেকে উদ্ধার হয়ে যাচ্ছ, তোমরা বেঁচে ফিরে যাচ্ছ, এই জন্য আমি হাসতেছি। তোমরা কেমন করে বেঁচে ফিরে আসলা? বলে চাচা আপনি সব কিছু জানেন, কিন্তু আপনি তো আমাদের বললেন না, ওখান থেকে যেতে দিলেন। করছে আমি তো যেতে দিয়েছি এই জন্য, কেন আমায় প্রচুর ক্ষুধা লেগেছে। আপনার ক্ষুধা লেগেছে, তাতে আমাদের সাথে সম্পর্ক কি আপনার কি? বলতেছে দাঁড়াও অল্প একটু, সব বুঝতে পারবা। ক্ষণিকের মধ্যে চারিদিক থেকে মনে হয় মানুষ ঘুরে গেছে। একটা মানুষের গাল কাটা, একটা মানুষের লাক নেই, কান নেই, তো ভয়ানক মতো চোখ। এরকম হতে হতে হঠাৎ করে ওরা অন্য রূপে চেঞ্জ হয়ে গেল। সবাই কালো কুসকুসা, দাঁত বড় উঁচা উঁচা এবং দাঁত অনেক বড় বড়, চোখ রক্তের মতো লাল। এবং চার যে দোকান ছিল, চাল আরও মনে হয় আরও বেশি মানে জোয়ান এবং অন্যরকম চেহারা হয়ে গেছে, মানে চালাও জিন ছিল। বলতেছে আজকে তোদের 3জনকে আমরা মজা করে খাবো, তোদের অপেক্ষায় ছিলাম। এরকম করতে করতে হঠাৎ করে দূর থেকে শফিক দেখতে পারে ওই দুই মুরব্বী সাদা পাঞ্জাবি পরে দূর থেকে শুধু হাতের ইশারাতে ডাকতেছে চলে আয়, কিন্তু যাওয়ার মতো এদের কোনো অপশন নেই। এরকম করতে করতে মেরাজুল ইসলাম জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করছে এবং কোরআনের বিভিন্ন সূরা পড়তে শুরু করছে। যখন ফু দেয় তখন ওরা কাছে আসতে পারে না। এরকম হতে হতে বলতেছে হে আল্লাহ আমাদের সাহায্য করো। এরকম করে একটা জিনের প্রতি যখন ফু দিছে, তখন ওই জিনটা হালকা সরে গেছে। তখন জোরে দৌড় মারতে শুরু করছে। তখন ওই সব জিনগুলো ওদের পিছন পিছন দৌড় মারতে শুরু করছে এবং ওই জিনটা বলতেছে তোরা এখান থেকে তাড়াতাড়ি পালা, তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, তোরা এখান থেকে জোরে দৌড়ে জীবন নিয়ে বাসে। ওই মুরব্বী ওই জিনটা বলার পরে তখন ওরা সবাই মিলে ধাবার মারছে, মানে এমনভাবে দৌড় মারছে, রাত অন্ধকার সব বন্ধ, কাউকে চিৎকার করে পাওয়া যাচ্ছে না। এবং ওই জিনগুলো এমনভাবে আসতেছে, আস্তে আস্তে 3জনের পা এমনভাবে শক্ত করে ধরছে, পা ধরে শীর্ষে নিয়ে যেতে শুরু করছে। তখন হঠাৎ করে এক বন্ধু ধরেছে একটা গোঁস, মানে বাঁশ ধরেছে, তখন টানে এবং আরেকটা বন্ধু ধরছে লতা। ধরার পরে হঠাৎ করে পা ছেড়ে গেছে, মানে জিন পাটা ছেড়ে গেছে। তখন দেখে তখনই
অন্য দিক থেকে ফজরে আজান ভেসে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শোনার সাথেই জিনগুলো নেই উদাও হয়ে গেছে। এবং ওই মুরব্বী জিনটা শুধু বলছে তোরা এখান থেকে চলে যা ইশারা দিয়ে বলতেছে। তখন চলে গেছে। ওরা ওখান থেকে চলে আসার পরে ওরা থাকেনি, বলতেছে আমরা আজকে বাড়ি চলে যাব। সেরা সন্ধ্যা 7টার দিকে গাড়িতে উঠছে, ওঠার পর বাড়ি চলে যাচ্ছে। আসার পর দেখে পা ব্যথা, হাত কাটা। তখন বাবা মা বলতে শুরু করছে কি হয়েছে তোদের। তখন সমস্ত ঘটনা খুলে বলার পরে এই শফিকের জীবনে ঘটনা অন্যরকম করতে মানে সব বলল আমার সাথে এই ঘটছে। তখন তার দাদু বলল, শফিকের দাদু বলল, তোরা বেঁচে ফিরে যাচ্ছিস, এটা তোদের ভাগ্য, কপাল। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কিছু বলার পরে ওরা সবাই ঠিক মতো মানে স্বাভাবিক হয়ে যায়। ঠিক 7 দিন পর শফিক হঠাৎ করে মানে অন্য স্বপ্ন দেখে এবং সবার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, মাথার মধ্যে কেমন জানি হয় এবং সবাইকে মারধর করতে শুরু করে এবং চিৎকার করে কান্না করে। তখন বাকি মেয়েরাসা এবং আরেকটা বন্ধু যায় দেখা করতে। যাওয়ার পর বলতেছে তোরা আছিস ঘরের মধ্যে। এমনভাবে বসে থাকে শফিক, ঘরের এক কোনায় কোকর মেরে একবার ঝিম মেরে বসে থাকে এবং বলে আমায় কেউ ধরতে আসতেছে, আমায় শেষ করে দিবে। শুধু বলে তোকে নিয়ে যাব, তোকে ছাড়ব না। এরকম বলার পরে শফিকের 2 বন্ধু বলতেছে অবশ্যই আমার সাথে কিছু হয়নি, কিন্তু তার দাদাকে বলল যখন আমরা যাই সুন্দরবনে, তখন যাওয়ার সময় শফিক এরকম করে ওখানে এটা দেখছে, ওইটা দেখছে। শফিকের চোখে বেশি পড়ছে, কিন্তু লাস্টে বিপদে আমার 3 জনই পড়ছিলাম। তখন দাদু বলতেছে শফিকের ওপর কোনো দুষ্ট জিন চলে যাচ্ছে, কিন্তু তোদেরকে সাবধানে থাকতে হবে, তোরা রাত্রে বের হবি না। তখন শফিক এরকম করতে করতে যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, অল্প একটু পর জ্ঞান ফিরে আসে। শফিককে যখন ধরে, শফিক যখন এমন শক্তি দেখায়, বলে তোরা তো ওখান থেকে ফিরে আসছিস, এখন তোদের কী হবে, তোদেরকে আমরা খাইয়ে ফেলে দেবো, আর একে আমরা নিয়ে যাবো 100%, কেউ আটকাতে পারবে না। তখন তার দাদা দোয়া দরুদ করে ফু দিতে শুরু করছে এবং বলতেছে, ওই জিন বলতেছে তুই আমাদের কিছুই করতে পারবি না। এরকম করার পরে মসজিদে একটা ইমাম সাহেবকে নিয়ে আসা আছে। ইমাম সাহেব আসার পরে শরীরে হাত দিয়ে দোয়া দরুদ করে 3টা ফু দেওয়ার সাথেই শফিক আস্তে আস্তে মাথা করে পড়ে গেছে। অল্প একটু পর জ্ঞান ফিরেছে। তখন ওই হুজুর বলতেছে আপনারা ওই হুজুরের কাছে নিয়ে যান, আমি তো কিছু করতে পারবো না, ক্ষণিকের জন্য হয়তো ভালো করে দিয়েছি, এখন আপনারা ওই হুজুরের কাছে নিয়ে চিকিৎসা করেন। তখন পাশে একটি বড় হুজুর ছিল, ওই হুজুরের বাসায় চলে গেছে। যাওয়ার পর বাকি দুইজনে গেছে, বাবা গেছে, মা গেছে, শফিকে দাদু গেছে। যাওয়ার পর বলতেছে আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি সব কিছু বিস্তারিত খুলে বলবো। হ্যাঁ, সবাই 1 ঘন্টা সময় দেয়। বসে থাকার পরে 1 ঘন্টা পরে হুজুর বলতেছে এটা খুব ক্ষুধার্ত আর ভয়ানক জিন। এই জিনটা অনেক দিন থেকে কিছু খায়নি, একে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং একে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আর একে নিয়ে যাওয়ার পর সবাই মিলে খাবে, আর সেই দিনকে যদি এদেরকে ঠিক মতো আজান না দিত তাহলে 3 জনকে মেরে ফেল দিত, মানে খেয়ে ফেল দিত জিনগুলো। আর যাওয়ার সময় যে জিনটা দেখছি ওটা একটা জিন মুরব্বী, জিনের বয়স অনেক। ওই জিনটা 3 জনকে সাবধান করে দিয়েছে এবং ওই জিনের জন্য ওখান থেকে ওরা জীবনে বেঁচে ফিরে আসতে পারছে। কিন্তু ওই জিনটা ওখান থেকে আসতে পারেনি, ওই জিনটাকে মেরে ফেলে দিয়েছে 3 জন সবাই মিলে। জিনটায় মরে গেছে। তখন ওই জিনের জন্য 3 জনে আফসোস করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জিনটাকে তুমি ভালো রাখো, ক্ষমা করে দিও। এবং বাদ বাকি ওই হুজুর বলতেছে তাবিজ দেয়, তাও বলতেছে আপনাদের আর কিছু হবে না, কিন্তু ওই জিনটার প্রভাব এখনও সহজে যাবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক 7 দিন পর আসবেন, ইনশাআল্লাহ সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করব। তখন চলে আসে বাসায় ওরা। পরের দিন ওই হুজুরকে আর পায় না, হুজুর আর খোঁজ খবর দেয় না। হুজুরের বাসায় যায়, তারপর দেখে হুজুর খুব অসুস্থ। বলতেছে দেখেন আমি আপনাদের চিকিৎসা করতে পারবো না, আমার বাচ্চা আছে, বউ আছে, আমি কিছু করতে পারবো না। কেন পারবে না? তখন ওই হুজুর বলে তো আপনারা ওখান থেকে চলে যাওয়ার পরে রাতে আমার সাথে খুব খারাপ অবস্থা হয়েছে এবং সমস্ত দিনগুলো আসছিল, আমাকে মারধর করেছে এবং বলছে আমি যদি চিকিৎসা করি তাহলে আমাকে শেষ করে দিবে। আমি এই পর্যন্ত করতে পারি, আমারও ওস্তাদ আছে, এই ওস্তাদের কাছে গেলে আপনারা সমাধান পাবেন। হ্যাঁ, যেসব কাজ শুনলো আর বসে থাকে না, ওই ওস্তাদের কাজ চলে যায়। ওস্তাদের কাজ যাওয়ার পরে এই হুজুর সমস্ত কিছু খুলে বলার পরে ওই হুজুর বলতেছে ঠিক আছে আমি দেখতেছি। বসার সাথে বলতেছে আশপাশে কি আছে দেখছিস? ওই শফিককে বলে। শফিক বলে কাকে বলে রে? বলতেছে কাক বলছি তাই বুঝতে পারছি।
তখন শফিকের শরীরে জিন হাজির করার পরে সমস্ত জিনকে বন্দি করে দেয় এবং বলতেছে, তুই কি আমার এখানে ঢোকার পরে কিছু বুঝতে পারছিস? বলতেছে, হ্যাঁ, ওখানে প্রচুর জিন। হচ্ছে মারামারি করবি? হচ্ছে মারামারি করে আমি পারবো না। হচ্ছে মারামারি তোর করা লাগবে না, তুই আমার সাথে পারবি না, আমার জিনের সাথে কেমনে পারবি? ওই হুজুর আমার শিষ্য, ওকে নরম পেয়ে তোরা ওকে মারধর করেছিস, এই প্রতিশোধ আজকে আগেই নেব। তারপরে বাচ্চাকে অত্যাচার করছিস, এই প্রতিশোধ পরে নেব। জিন তখন ভয় খেয়ে যায়, বলে, দেখেন আমরা এখানে আছি, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের কিছু খাবার দেন, আমরা খেয়ে চলে যাব। ওতে কোনো অপশন নেই, তোদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এরকম করে বলে বলতেছে, তোরা এদেরকে মারার চেষ্টা করছিলি, বলে খাওয়ার জন্য আমরা করছিলাম। বলে, খা, এখন খা। কেমন করে খাবি? কথা বলে না। কথা না বলতে হঠাৎ করে হুজুর কোরআন তেলাওয়াত করতে শুরু করে এবং বলতেছে, তোদেরকে মারার আগে তোকে কিছু শাস্তি দিই। তখন শরীরে আগুন জ্বলে দেয়, গলায় রশি বেঁধে দেয় এবং গলা ধরে শফিক যখন চিৎকার করতে শুরু করে তখন দুই বন্ধু ভয় খেয়ে যায়। বলতেছে, ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ওকে লাগতেছে না, জিনকে লাগতেছে। তারপরে পুরোটা শরীর মানে ছটফট করে, বলে আমার শরীর পুড়ে যাচ্ছে। তখন জিনগুলো কান্না করতে শুরু করে এবং বলতেছে, তোরা কয়জন? বলছে, আমরা 7 জন। বলছে, সবাই আছিস? বলে, না, একজন আসেনি। ওই একজনকে জিন আবার নিয়ে আসার পরে ঠিক 10 মিনিট শাস্তি দেওয়ার পরে বলতেছে, তোদের কোনো শেষ ইচ্ছা আছে? বলতেছে, শেষ ইচ্ছা আমাদের কোনো শেষ ইচ্ছা নেই, শেষ ইচ্ছা আছে খাবার। তখন ওদেরকে কিছু খাবার দেয় এবং শফিকের মাধ্যমে এমনভাবে খায় মনে হয় রাক্ষস খাচ্ছে। খাওয়ার পরে হুজুর এক পর্যায়ে এদের সবাইকে মেরে ফেলে দেয়। বলতেছে, এদেরকে না মারলে ওরা ওই 3 জনকে ক্ষতি করার চেষ্টা করবে, আবার আসবে। যেহেতু আমার শিষ্যকে মারছে, মারার হুমকি দিয়েছে, এদের বাঁচা থাকার কোনো অধিকার নেই, এটা অনেক খারাপ। তখন সবকে মেরে ফেলে দেওয়ার পরে শফিককে কিছু তাবিজ দেয়, 3 জনকে 3টা তাবিজ দেয় আর বলে, রাত করে বের হবে না। সমস্ত ঠিক 10-15 দিন পর ওরা সবাই আস্তে স্বাভাবিক হয়ে যায়, শফিকও স্বাভাবিক হয়ে যায়। তারপরে কলেজ যেতে শুরু করে, স্কুল জীবন লাইফ শুরু করে। তারপর থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, সবাই ভালো আছে। দেখুন, জিনের মধ্যে ভালো আছে, খারাপ আছে। ভালো জিনটা এদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে এবং সেই জিনটা মারা গেছে, আর খারাপ জিনগুলো এদেরকে মারার চেষ্টা করছে। যে কোনো মাধ্যমে হোক না কেন, পবিত্র কোরআনের মাধ্যমে জিনগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। তারপর থেকে সবাই ভালো আছে, সুস্থ আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলৌকিক কিছু দেখলে এবং কোনো কিছু সন্দেহ হলে অবশ্যই এক পা সামনে ফেলার আগে অবশ্যই 10 বার ভাববেন, তারপরে ফেলাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।